যদি আমি বলি এক স্বপ্নই কারো জীবন পাল্টে দিতে পারে, বিশ্বাস করবে? এক তরুণী, এক শীতল রাত এবং একটা স্বপ্ন এত বাস্তব, এতটাই অদ্ভুত যে সেই স্বপ্নই তাকে টেনে নিয়ে গেল অন্ধকারের একদম গভীরে। আজকের গল্পটি একেবারেই অবিশ্বাস্য। সত্যি বলতে শুনলে মনে হবে এটি বাস্তব নয়, কিন্তু আমি এই গল্পটি সংগ্রহ করেছি বিশ্বের নানান প্রান্তের পত্রিকা, ফলে সেটি অবশ্যই ঘটেছিল। কখনো কখনো স্বপ্ন শুধু স্বপ্ন, কখনো কখনো সেই স্বপ্নই হয় বাস্তবের দুয়ার খুলে দেওয়ার চাবি। গল্পের নাম মাই রিমার্কেবল ড্রিম অ্যান্ড ইটস ফুলফিলমেন্ট, এক সত্য ঘটনা যা ইতিহাসে জায়গা করে নিয়েছিল দ্য মিরাকল অফ ম্যারি অ্যান্ড হার লস্ট হাজব্যান্ড নামে। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সায়ন্তিনী আর তুমি শুনছো এক সেপ্টেম্বরের সন্ধেবেলা 1885 সালে মেরি নামে এক তরুণী ইংল্যান্ডের এক শান্ত গ্রামীণ রাস্তায় গাড়ির পিছনের সিট থেকে নামলো। লন্ডন থেকে প্রায় 100 মাইল পথ পাড়ি দিয়ে সে এসেছে গ্রামের দিকে, কারণ তার স্বামীর কাকিমা তাকে দেখা করতে আমন্ত্রণ জানিয়েছিল। কাঁচা রাস্তায় ধুলোয় পা পড়তেই মেরি মাথা তুলে তাকাল। সামনে এক বিশাল দেশজ বাড়ি। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে সে সুটকেসটা হাতে নিল আর ধীরে ধীরে এগিয়ে গেল বাড়ির সামনের দরজার দিকে। দরজায় কড়া নাড়তেই অল্প সময়ের মধ্যেই কাকিমার গৃহপরিচারিকা দরজা খুলে দিলেন। সে হাসি মুখে মেরিকে স্বাগত জানালো, সুটকেসটা নিয়ে অতিথি কক্ষে রেখে এলো আর মেরি হাঁটতে হাঁটতে চলে গেল কাকিমার শোবার ঘরের দিকে। মেরি করিডোরটা পেরিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। আস্তে আস্তে দরজায় টোকা দিল, তারপর ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। ভেতরে তাকিয়ে মেরি দেখলেন কাকিমা বিছানায় শুয়ে আছে। মেরিকে দেখে কাকিমা চিনতে পারলেন এবং হালকা একটা হাসি দিলেন, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি খুবই বয়স্ক আর খুব দুর্বল হয়ে গেছেন। শরীরটাও বিশেষ ভালো নেই। বিশেষ করে এই কারণেই মেরি এখানে এসেছে, যতদিন কাকিমা বেঁচে আছেন ততদিনে একবার জাস্ট এসে দেখে যাওয়া। কাকিমা উপরের দিকে তাকালেন, মেরিকে দেখলেন এবং চিনেও ফেললেন, আর মেরিকে দেখে তার মুখে ফুটে উঠল একটা কোমল হাসি। মেরি ঘরে ঢুকে কাকিমার পাশে বসে পড়ল। কিছুক্ষণ তাদের মধ্যে হালকা গল্পগুজব হলো। মেরি বলল, লন্ডনের শহর থেকে এই গ্রামে আসার রাস্তায় যাত্রার কথা, আর কাকিমা তার জীবনযাপনের কথা বলতে থাকলেন। সবকিছুই ছিল একদম সাধারণ এবং সৌজন্যপূর্ণ আলাপ, যেমন অনেকদিন পরে দেখা করলে হয়। কিন্তু কিছুক্ষণ বাদে কাকিমা হঠাৎ চুপ করে গেলেন। মেরির দিকে তাকালেন, তার চোখে একটা করুণা এবং মমতা মিশ্রিত দৃষ্টি। সঙ্গে সঙ্গেই মেরি সেটা টের পেল, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না কাকিমার হয়েছে কি। তারপর কাকিমা নরম গলায় বললেন, মেরি, তুমি কেমন আছো? সত্যি কথা বলো, তুমি আছো কেমন? কিভাবে তুমি নিজেকে সামলাচ্ছ? এই কথা শুনে মেরির গলায় যেন দলা বাঁধল, চোখ থেকে প্রায় জল বেরিয়ে আসে, কিন্তু সে খুব কষ্ট করেই চোখের জল আটকালো, কারণ মেরি তখন বুঝতে পেরেছিল তার কাকিমা ঠিক কী ব্যাপারে কথা বলছে। তরুণী হলেও মেরি এখন বিধবা। প্রায় 2 বছর আগে সে তার স্বামীকে একটি দুর্ঘটনায় হারিয়ে ফেলে, আর তারপর থেকেই সে একটা মানসিক ভাঙনের মধ্যে পড়ে যায়, যেন জীবনটা একেবারে থেমে গেছে। তার স্বামী ছিল তার ভালোবাসা, তার বন্ধু, তার সব কিছু, এবং এখনও মেরি সেই শোক কাটিয়ে উঠতে পারেনি। তার নিজের পরিবার এবং তার স্বামীর পরিবার দুজনেই জানতো মেরি কতটা কষ্টের মধ্যে আছে, তাই তাকে একা থাকতে না দেওয়ার জন্য প্রায় সবাই মিলে পালা করে ঘুরতে বা থাকতে ডাকত।
এবং প্রায় এই কারণেই কাকিমা মেরিকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন, কারণ কাকিমা জানতেন মেরি একদমই ভালো নেই। মেরির কাছে এই বিষয়টা একদিক থেকে ভালোও লাগছিল। তার মনে হচ্ছিল সবাই তার প্রতি যত্নশীল, তার প্রতি ভালোবাসা দেখাচ্ছে, এবং পরিবার থেকে এরকম সান্ত্বনা পাওয়াটা তাকে কিছুটা শান্তিও দিচ্ছিল। কিন্তু ধীরে ধীরে সে একটা অনুভূতি পাওয়া শুরু করলো, যেন তার পরিবার আর তার স্বামীর পরিবার, দুই পরিবারের লোকই একই কথা ভাবছিল। হ্যাঁ, সে অবশ্যই শোক করবে, কিন্তু একটা সময় সেটা কাটিয়ে উঠতে হবে। যেন সবাই আশা করছে যেন সে আবার নতুন করে জীবন শুরু করে, আবার কাউকে খুঁজে পায়, বিয়ে করে। সে তো এখন সবাই তরুণী, কিন্তু মেরির কাছে এই ভাবনাটা ছিল সম্পূর্ণ অযৌক্তিক। কারণ মেরির কাছে তার স্বামী ছিল তার একমাত্র ভালোবাসা, তার জীবন সঙ্গী। সে জানতো তার মতো আর কাউকে খুঁজে পাওয়া সম্ভব নয়, তাই সে প্রায় স্থির করে ফেলেছিল যে সে আর কোনোদিনও বিয়ে করবে না। তার জন্য তার স্বামী সব। এই মুহূর্তে তাই মেরি আর কোনো কথাই চালিয়ে যেতে চাইল না। কাকিমার সামনে বসে তার মনটা যেন আরো বেশি রকমের ভারী হয়ে উঠছিল। তাই সে নরম গলায় কাকিমাকে বলল, আমি ঠিক আছি কাকিমা, শুধু ভ্রমণের জন্য একটুখানি টায়ার্ড, আমি এখন বিশ্রাম নেব। কাকিমাও মৃদু হেসে মাথা নেড়ে বললেন, কাল সারাদিন সময় পাবো গল্প করার, এখন তুই গিয়ে একটু বিশ্রাম নে। তারপর দুজনে একে অপরকে আলতো করে জড়িয়ে ধরল। মেরি উঠে দাঁড়ালো, কাকিমার ঘর থেকে বেরিয়ে অতীত কক্ষে চলে গেল। সেখানে নিজের সুটকেস খুঁজে পেল, রাতের জামা পরে নিল এবং বিছানায় গিয়ে শুয়ে পড়ল। গভীর রাতে হঠাৎ মেরি চমকে উঠে বসে পড়ল। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে, বুক দপদপ করছে, হাত কাঁপছে আর মাথা ঝিমঝিম করছে। তার প্রায় কয়েক মিনিট লেগে গেল নিজেকে সামলাতে এবং বুঝতে যে সে কোথায় আছে। যখন অবশেষে তার মনে পড়ল সে নিরাপদে তার কাকিমার বাড়িতে আছে, তখন সে বুঝল সে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছে সে, আর সেই স্বপ্ন দেখেই সে জেগে উঠেছে। স্বপ্নটা এতই বাস্তব যে তার মনে হচ্ছিল সে যেন সত্যি সেখানে ছিল। স্বপ্নে সে দেখেছিল এক বিশাল খোলা মাঠ, চারপাশে অন্ধকার, নিস্তব্ধ রাত। সেই মাঠের মাঝখানে একটা ভাঙা চোরা ছোট ঘর, দেখতে একেবারে জরাজীর্ণ শেডের মতো। ঘরটা মাঠের মাঝখানে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, যেন তাকেই ডাকছে। মেরির বুকের ভেতরটা ভয় জমে উঠেছিল, তবুও এক অজানা টানে সে এগিয়ে যাচ্ছিল সেই দিকেই। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে তার ভয় আরো বাড়ছিল। অবশেষে যখন সে শেডটার একদম বাইরে এসে দাঁড়ালো, তখন বুঝলো ভেতরে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু গোঙানির শব্দটা একদম স্পষ্ট। আর তখনই তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। ভয় আর কৌতূহলের মিশেলে সে দাঁড়িয়ে রইল, অন্ধকারের ভেতর থেকে আসা সেই শব্দটা শুনতে শুনতে। আর হঠাৎই যেন নিজের ইচ্ছের বাইরেই তার হাতটা নিচে নেমে গেল আর দরজাটা জোর করে খুলে দিল। মনে হচ্ছিল সে নিজে এটা চায়নি, শরীরটা যেন নিজের মতোই কাজ করছে, সে কেবল দর্শক। দরজাটা খুলতেই মেরির চোখ আটকে গেল ভেতরের কোণে। ছায়ের মতো একটা মানবাকৃতি বসে আছে গুটিসুটি মেরে, আর ওটাই গোঙাচ্ছে। মেরি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই অন্ধকারে ধীরে ধীরে মুখটা ঘুরল তার দিকে, আর সে যা দেখলো তাতে তার নিঃশ্বাস থেমে গেল। ওটা একটা বিধ্বস্ত শুকনো প্রায় কঙ্কাল সার নারী, কিন্তু মুখটা হুবাহু মেরির স্বামীর মতো। ওটা দেখা মাত্রই মেরি চমকে জেগে উঠল, যেন কেউ তাকে হঠাৎ করে টেনে বাস্তবে ফিরিয়ে দিয়েছে। সে তখন নিজের ঘরে বসে হাঁপাচ্ছে, চেষ্টা করছে বোঝার আসলে সে কি দেখলো। প্রায় 15-20 মিনিট ধরে মেরি চেষ্টা করলো আবার ঘুমিয়ে পড়তে, কিন্তু সেই ভয়ঙ্কর স্বপ্নটা তার মাথা থেকে
কিছুতেই সরছিল না। প্রতিবার চোখ বন্ধ করলেই সেই বিকৃত মুখটা যেন তার চোখে ভেসে উঠছিল। শেষমেশ মেরি নিজেকে বলল, না, আমি আর শোবো না, বাইরে একটু হাঁটতে যাই, মাথাটা ঠান্ডা করি। সে জানতো এখন গভীর রাত, কিন্তু তার মনে হলো ব্র্যান্ডি নিলে হয়তো তার ভয়টা একটু কমে যাবে। তাই বিছানা থেকে নেমে পড়ল, ছোট ফ্লাস্কটা হাতে নিল, জ্যাকেটটা পরে নিল, পায়ে জুতো গলিয়ে সে বাড়ির সামনের দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ল। ঠান্ডা রাতের বাতাস মুখে লাগলো, আর চারপাশ নিস্তব্ধ অন্ধকার ছড়িয়েছিল। প্রায় 15 মিনিট বাদে মেরি একটা ছোট্ট পাহাড়ের ঢালে হাঁটছিল। চাঁদের আলো তার গায়ে পড়ছিল, চারপাশে নরম রূপলি আভা ছড়িয়েছিল। হাতে থাকা ছোট ফ্লাস্ক থেকে মাঝে মাঝে ব্র্যান্ডির চুমুকও নিচ্ছিল, আর ধীরে ধীরে তার বুকের ভেতরের ভয়টা কমে যাচ্ছিল। লন্ডনের মতো ব্যস্ত শহরে অভ্যস্ত মেরির কাছে এই গ্রামের নীরবতা, খোলা প্রকৃতি আর এই শান্ত পরিবেশ একেবারেই অন্যরকম লাগছিল। সুন্দর, শান্ত আর স্বপ্নের মতো নিস্তব্ধ। সে হাঁটতে হাঁটতে বুঝতেই পারেনি কখন কাকিমার বাড়ির সীমানা ছাড়িয়ে গেছে। আসলে প্রথমে ভেবেছিল একটু উঠোনে হাঁটবে, তারপর ফিরে আসবে, কিন্তু এখন সে বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে, একদম নিস্তব্ধ রাতের মধ্যে, একা, শুধু চাঁদের আলো আর ঠান্ডা হাওয়াকে সঙ্গী করে। তবুও অদ্ভুতভাবে ভালো লাগছিল তার, যেন অনেক দিন বাদে বুকের ভেতর একটু শান্তি ফিরে এসেছে। মেরি ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে উঠছিল। মনে রাখো, এই জায়গাটা মেরি আগে কখনো আসেনি। জায়গাটা মেরির কাছে সম্পূর্ণ অচেনা, চারিদিকে কি আছে সে জানেও না। সে হাঁটতে হাঁটতে যখন পাহাড়ের চূড়ায় পৌঁছালো, তখন সামনে যা দেখলো তার পুরো শরীর অবশ হয়ে গেল। চাঁদের আলোয় আলোকিত একটি বিশাল খোলা মাঠ, যতদূর চোখ যায় শুধু ঘাস আর নীরবতা। আর সেই মাঠের একদম মাঝখানে কিছুটা দূরে দাঁড়িয়ে যেন একটা ছোট্ট কাঠের ঘর। ঘরটা ভাঙাচোরা, প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা, একেবারে নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে। আর মেরির বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল, কারণ ওটা দেখে হুবহু সেই ঘরের মতো, যেটা ঠিক কয়েক ঘন্টা আগে সে স্বপ্নে দেখেছিল। এবং ওইটা দেখা মাত্রই মেরির বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল, কারণ তার মনে হচ্ছিল যে এটাই সেই ঘর, আর না হলে এই দুটো প্রায় এক রকমই ভয়ঙ্কর সিমিলার। তার ভেতরে যেন ভয় ঢেউয়ের মতো উঠছিল, কিন্তু অদ্ভুতভাবে তার শরীরটা যেন তার ইশারায় সাড়াই দিচ্ছিল না। সে বুঝতে পারছিল সে ভয় পাচ্ছে, তবুও পা নিজের মতোই এগিয়ে যাচ্ছে সেই ঘরের ঠিক দিকে, যেন যেমনটা হচ্ছিল তার দুঃস্বপ্নে। মেরির মাথার ভেতরে কণ্ঠস্বর বাজছিল, না, যেও না, ফিরে যাও। কিন্তু শরীর শুনছিলই না। সে পথ ছেড়ে সরল, আর ঘাসে ঢাকা মাঠের ভেতর দিয়ে এগিয়ে চলল শেডটার দিকে। তার বুক ধরফর করছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, আর যতই এগোচ্ছে ততই সে শুনতে পাচ্ছে সেই ভয়ানক গোঙানির শব্দ। শেডটার ভেতর থেকেই আসছে। মনে হচ্ছিল সে যেন নিজের দুঃস্বপ্নটা হুবহু বাস্তবে বেঁচে ফেলছে। সে থামতে চাইছিল, পেছনে ফিরে দৌড়াতে চাইল, কিন্তু পারল না, কিছুই পারল না। পা যেন মাটিতে আটকানো, আর হাতটা ধীরে ধীরে নিজেই থেকেই উঠছে। আর হঠাৎই সেই একইভাবে তার হাতটা নিচে নেমে দরজাটা খুলে ফেলল, আর ভেতরে তাকাতেই দেখা গেল এক অন্ধকারে কোণে গুটি সেটি মেরে বসে আছেন এক মানুষ, গোঙাচ্ছে, কাঁপছে, যেন দুঃসহ যন্ত্রণায় আছে। সবকিছু হুবহু তার স্বপ্নের মতো। কিন্তু এইবার যখন ঘরের মানুষটি ধীরে ধীরে মেরির দিকে ফিরে তাকালো, তখন মেরির নিঃশ্বাস থেমে গেল। এটি একজন নারী, কিন্তু এই নারীর মুখে ছিল না মেরির স্বামীর মুখ, বরং এইবার মেরি দেখল ওটা একটা নারী,
দেখতে এমন যেন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। ফ্যাকাশে মুখ, শুকিয়ে যাওয়া শরীর, চোখে ভয়ের ছাপ। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে ভীষণ কষ্টে আছে, সাহায্য দরকার। এই দৃশ্যটা যদিও ভীতিকর ছিল, কিন্তু মেরির বুক থেকে একরকম স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো, কারণ সে মনে মনে প্রায় প্রস্তুত ছিল সেই ভয়ঙ্কর মুখটা দেখার জন্য, তার স্বামীর মুখ। কিন্তু এবার সেটা নয়, সামনে এক অচেনা নারী, অদ্ভুত, ভয়ঙ্কর, কিন্তু অন্তত বাস্তব। তবুও মেরি বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব, যে সে যেটা স্বপ্নে দেখেছিল এখন সেটাই হচ্ছে তার সঙ্গে, কিন্তু বাস্তবে। সবকিছু গুলিয়ে যাচ্ছে, বাস্তব আর দুঃস্বপ্ন এক হয়ে গেছে যেন। মাথা ভরা বিভ্রান্তি সত্ত্বেও তার শরীর আবার নিজের মতোই কাজ করতে শুরু করলো। এক অদ্ভুত টানে সে এগিয়ে গেল, ঘরের ভেতরে ঢুকে সেই মহিলার পাশে বসে পড়ল। নারীটি কৌতূহল আর ভয় মেশানো চোখে তাকিয়ে আছে মেরির দিকে, যেন ভাবছে এই মেয়েটা কে, এখানে কি করছে। মেরি কাঁপা কাঁপা গলায় বলল, আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? এখানে আপনি কিভাবে এলেন? ওই মহিলার মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি কিছু বলতে চাইছেন, যেন মেরিকে কিছু জানাতে চান, কিন্তু শরীর এতটাই দুর্বল যে শব্দ বেরোচ্ছে না। নিঃশ্বাস কাঁপছে, ঠোঁট নড়ছে, কিন্তু কোনো কথা নেই। মেরি একদৃষ্টে তাকিয়ে বুঝে গেল এই নারী মৃত্যুর একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। বলার দরকার নেই, চোখে মুখে স্পষ্ট তিনি বাঁচবেন না যদি এখনই কিছু করা না যায়। মেরির মাথায় ঝড় বইতে লাগলো। ওকে হাসপাতালে নিতে হবে, কিন্তু হাসপাতাল তো মাইলের পর মাইল দূরে। এই মহিলার পক্ষে তো হাঁটা দূরের কথা, নড়াচড়া করাও সম্ভব না। সে ভাবল, আমি তো একা, আমি নিজেই ওকে বই নিয়ে যেতে পারবো না, তাহলে করব কি? যদি এখন দৌড়ে সাহায্য আনতে যাই, ফিরে এসে দেখি ও মারা গেছে। এই ভেবে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। ভয়, হতাশা আর এক অদ্ভুত দায়িত্ববোধ একসঙ্গে চেপে ধরল তাকে। শেষমেশ সেই একই রকম অটোপাইলট ভেতরের টান মেরিকে সিদ্ধান্ত নিতে বাধ্য করলো। সে নরম গলায় বলল, ঠিক আছে, আপনি কিছু বলতে পারছেন না, কিন্তু আমি এখানেই আছি, আমি যাব না। সে মাটিতে বসে পড়ল মহিলার পাশে, কাপা হাত তার ঠান্ডা আঙুলগুলো ধরল। মনের মধ্যে ভাবল, যদিও মারাও যায় অন্তত একা মরবে না, আমি পাশে থাকব। রাতের নিস্তব্ধতায় শুধু শোনা যাচ্ছিল মহিলার কষ্টে ভরা শ্বাস প্রশ্বাস আর মেরির মৃদু ফিসফিসানি, আমি আছি, ভয় পাবেন না। মেরি ধীরে ধীরে নিজেকে সামলে নিল। সে নিজের জ্যাকেটটা খুলে সেই অসহায় মহিলার গায়ের উপর বিছিয়ে দিল, যেন একটু উষ্ণতা পান তিনি। তারপর ছোট ফ্লাস্কটা খুলে সতর্কভাবে কয়েক ফোঁটা ব্র্যান্ডি মহিলার ঠোঁটে ঢেলে দিল। ভাবলো এতে যদি কষ্ট কিছুটা কমে। এরপর পুরো রাত দুই নারী একসঙ্গে বসে রইল সেই জরা জীর্ণ শেডটার ভেতর। কেউ কথা বলেনি, শুধু নীরবতা, ঠান্ডা হাওয়া আর দূরে কোথাও পাখির ডাক। ভোর হলে প্রথম সূর্যের আলো ঢুকলো ভাঙা ছাদের ভেতর থেকে। মেরি চোখ খুলে তাকালো, অবাক হয়ে দেখলো সেই নারী এখনো বেঁচে আছে, বরং মনে হচ্ছে আগের থেকে একটু ভালোই আছেন। মুখে হালকা রং ফিরেছে, নিঃশ্বাসটাও কিছুটা স্বাভাবিক। হয়তো ব্র্যান্ডিটাই কাজ দিয়েছে, কে জানে। তবুও তিনি কথা বলতে পারছেন না, শুধু শান্তভাবে চোখ বুজে আছেন। মেরির মনে যেন একটু আলো জ্বলল। সে ভাবল, এখন দিন হয়ে গেছে, আমি সাহায্য আনতে পারি, হয়তো এবার ও বাঁচবে। কিন্তু ঠিক তখনই বাইরে এক অদ্ভুত শব্দ ভেসে এলো, ঠকাঠক ঠক ঠক ঠক, যেন কেউ ভারী পায়ে হেঁটে আসছে। মেরি কান পেতে শুনল, না, এ ঘোড়ার পায়ের শব্দ। সে তাড়াতাড়ি তড়িঘড়ি করে উঠে বাইরে দৌড় দিল। দূরের রাস্তায় একটা ঘোড়ায় টানা ঢাকা গাড়ি যাচ্ছে। মেরি মরিয়া হয়ে চিৎকার করে উঠল, হেল্প, দয়া করে থামুন, হেল্প প্লিজ। গাড়িটা থামলো।
এক পুরুষ মাথা বের করে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কি হয়েছে আপনার? মেরি দৌড়ে তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে সব বলল। ওখানে ওখানে এক নারী আছেন, অচেতন, মারা যেতে পারেন, দয়া করে সাহায্য করুন। লোকটা এক মুহূর্ত দেরি না করে ঘোড়াগাড়িটাকে ঘুরিয়ে শেডের দিকে নিয়ে গেল। মেরি সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে সেই অচেতন মহিলাটাকে আস্তে আস্তে তুলে নিলেন আর গাড়ির ভেতরে শুয়ে দিলেন সেই লোকটা। তারপর ঘোড়াটিকে চাবুক মারতেই গাড়িটা ছুটে চলল। মেরি, সেই রহস্যময় নারী আর এক অপরিচিত পুরুষ, তিনজন একসঙ্গে সোজা মেরির স্বামীর কাকিমার বাড়ির দিকে। ওরা যখন কাকিমার বাড়িতে পৌঁছালো তখন সেই লোকটি সেই অচেনা মহিলাটিকে তুলে ঘরে নিয়ে গেল। মেরি তাড়াতাড়ি কাকিমার গৃহপরিচারিকাকে বললেন, তুমি দয়া করে শহরের ডাক্তারবাবুকে খোঁজ দাও, এক্ষুনি। পরিচারিকা মাথা নেড়ে বলল, ঠিক আছে ম্যাম, যাচ্ছি। এই মুহূর্তে মেরির বুক থেকে যেন একটা বড় পাথর নেমে গেল। পুরো রাতটাই ছিল একেবারে দুঃস্বপ্নের মতো। অন্ধকার, ভয়ের মধ্যে এক অচেতন মহিলাকে উদ্ধার করা, আর এখন অন্তত সে জানে যে সে চিকিৎসা পাবে। মেরি গভীর শ্বাস নিল, ভাবল, আমার কাজ শেষ, বাকিটা ওরা সামলাবে। তার শরীর একদম ভেঙে পড়েছে, চোখ জ্বলছে ক্লান্তিতে। সে ভাবল, একটু শুয়ে নিলে হয়তো সব ঠিক হয়ে যাবে। তাই সে নিজের ঘরে বিছানায় ঢুকে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু মাথায় বালিশ ছোঁয়া মাত্রই টের পেল এটা শুধু ক্লান্তি নয়, শরীরটা অদ্ভুতভাবে ভার লাগছে। একটা ঠান্ডা গরম কাঁপুনি শুরু হলো। কয়েক ঘন্টার মধ্যেই তার জ্বর চড়তে লাগলো, প্রচন্ড জ্বর। শরীর পুড়ছে, চোখে ঝাপসা দেখা যাচ্ছে। সে ঘুমাতে পারছে না। ঘুম আর জাগরণের মাঝামাঝি কোথাও একটা ভাসছে। দিন কেটে যায়, রাত আসে, তবুও জ্বর কমে না। কয়েক সপ্তাহ ধরে মেরি বিছানায় পড়ে রইল, অজানা এক অসুখে কাতর হয়ে গেল, অজ্ঞান আর জাগরণের মাঝে, একটা রহস্যময় জ্বরের কবলে। অক্টোবর মাসে এসে অবশেষে মেরি জ্বর সরে গেল। যেদিন তার জ্বর ভাঙল সেদিন সকালে বিছানায় শুয়ে সে প্রথমবারের মতো স্বচ্ছ মস্তিষ্কে চোখ খুলল। গত কয়েক সপ্তাহের ভয়াবহ অসুস্থতার পর এবার যেন শরীরটা একটু হালকা লাগছিল। চারপাশে চোখ বুলিয়ে সে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। ঘরটা একেবারে ভালো করে দেখে নিল। চেনা আসবাব, পর্দার ফাঁক দিয়ে ঢোকা সেই সকালের রোদ, টেবিলের উপর রাখা এক গ্লাস জল, সবকিছুই যেন অপরিচিত অথচ পরিচিত লাগছিল। হঠাৎ তার দৃষ্টি গিয়ে পড়ল ঘরের কোণে রাখা এক চেয়ারে। সেখানে কেউ বসে আছে। প্রথমে মেরির মনে হলো হয়তো কোনো নার্স বা চিকিৎসক, যারা এই কদিন ধরে তার দেখাশোনা করছিল। কিন্তু যখন সে একটু ভালো করে তাকালো, আলো পড়তেই সেই মহিলার মুখ স্পষ্ট দেখা গেল। আর মেরি চমকে উঠল। ওই নারীকে সে চেনে। ওই তো সেই নারী যাকে সে সেই রাতে শেড থেকে উদ্ধার করেছিল। কিন্তু এখন আর আগের মতো তিনি মৃতপ্রায় বা অসুস্থ নয়, বরং একেবারেই সুস্থ, প্রাণবন্ত, মুখে উজ্জ্বল হাসি, যেন নতুন জীবন ফিরে পেয়েছেন। সবকিছুই মেরির কাছে অবিশ্বাস্য লাগছিল। তার মনে প্রশ্ন জাগলো, এই নারী এখনো এখানে কেন? সেই ঘটনার পর তো সপ্তাহ কেটে গেছে, তিনি এখনো কেন এই বাড়িতে? মেরির কিছু জিজ্ঞেস করার আগেই নারীটি হঠাৎ উচ্ছ্বসিতভাবে কথা বলা শুরু করলেন, যেন বহু দিন ধরে অপেক্ষা করে রয়েছিলেন মেরির জেগে ওঠার জন্য। কথা যেন থামতেই চায় না, এক নিঃশ্বাসে বলতে লাগলেন সবকিছু, যেন বুকের ভেতর জমে থাকা একটা অদ্ভুত গল্প এখন তিনি উজাড় করে দিচ্ছেন। আর সেই গল্প ছিল সত্যিই অবিশ্বাস্য। মহিলা তখন মেরিকে বলতে শুরু করেন,
2 বছর আগে তিনি ইংল্যান্ড থেকে ব্রাজিলগামী এক জাহাজে উঠেছিলেন। প্রথম কয়েকটা দিন সবই ঠিকঠাক চলছিল, কিন্তু যাত্রার পঞ্চম দিনের মাথায় যখন জাহাজ খোলা সমুদ্রের মাঝখানে, তখন হঠাৎই জাহাজে ভয়াবহ আগুন ধরে যায়। সব যাত্রী আতঙ্কে দৌড়াদৌড়ি করছে, কেউ পালানোর পথ খুঁজছে, কেউ জলে ঝাঁপ দিচ্ছে। কিন্তু ওই সময় মহিলা নিজের কেবিনে ঘুমাচ্ছিলেন। তিনি কিছুই জানতেন না। হঠাৎ করে দরজা ভেঙে একজন অপরিচিত মানুষ ঘরে ঢুকে পড়েন। আগুন, ধোঁয়ায় চারিদিক অন্ধকার, গরমে নিঃশ্বাস নেওয়া যায় না। সেই অচেনা লোকটি তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে, তারপর কাঁধে তুলে নিয়ে দৌড়াতে দৌড়াতে উপরের ডেকে পৌঁছে দেয়। তারপর তাকে একদম শেষ মুহূর্তে একটা লাইফ বোটে তুলে দেয়, আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়। অর্থাৎ এই অচেনা মানুষটি তাকে প্রায় মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনে। তারপর ওই নারী, সেই অচেনা উদ্ধারকর্তা এবং আরো কয়েকজন সৌভাগ্যবান বেঁচে থাকা মানুষ মিলে লাইফ বোটটা নিয়ে দিক বিভ্রান্তের মতো সমুদ্রে পাড়ি দিতে থাকে। যেই দিকেই পারুক শুধু আশা একটাই, কোথাও না কোথাও যেন ভূমি মেলে। অবশেষে ভাগ্য সহায় হয়, তারা এক নির্জন দ্বীপে পৌঁছে যায়, যেখানে তারা প্রায় বছর খানেক ধরে বেঁচেছিল, কষ্টে অনাহারে প্রায় মৃত্যুর দোরগোড়ায়। ফলমূল, শুকনো পাতা, এমনকি অখাদ্য জিনিসও খেতে হয়েছিল টিকে থাকার জন্য। দিনরাত একটাই প্রার্থনা, যেন কেউ এসে তাদের উদ্ধার করে। অবশেষে 1 বছর পর এক জাহাজ তাদের দেখে ফেলে এবং উদ্ধার করে নিয়ে আসে ইংল্যান্ডে। কিন্তু দেশে ফিরে সুখের জীবন অপেক্ষা করছিল না। যেই মানুষটি মহিলাকে বাঁচিয়েছিল সে এক অচেনা উদ্ধারকর্তা তখন আর আগের মতো ছিল না। দ্বীপের সেই 1 বছরের নিঃসঙ্গ জীবন, মৃত্যু ভয় আর অনিশ্চয়তা তাকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দেয়। যেন সে আর স্বাভাবিক মানুষ নয়, অস্থির, অসংলগ্ন এবং অসুস্থ। শরীরটাও প্রায় শেষ, কারণ দ্বীপে তারা যা পেয়েছে তাই খেয়েছে। বিষাক্ত কিনা তা বোঝার উপায় ছিল না। মহিলার কণ্ঠ তখন থেমে যায় 1 মুহূর্তের জন্য। তারপর নিচু স্বরে সে বলে, সে লোকটা না থাকলে আমি বাঁচতাম না, কিন্তু যখন আমরা ফিরে এলাম সে আর নিজেকেই চিনত না। এই লোকটা পুরো ঘটনাটা ঠিকভাবে সামলাতে পারেনি। দ্বীপ থেকে ফিরে আসার পর তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয়, মানসিকভাবে অসুস্থ রোগীদের জন্য এক নির্দিষ্ট ওয়ার্ডে, এবং সেখানে তাকে একরকম ভুলেই যাওয়া হয়। কিন্তু সেই মহিলা যাকে সে বাঁচিয়েছিল, তার মনে ভীষণ অপরাধবোধ কাজ করছিল। সে ভাবছিল, এই মানুষটা নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে, আমি কি করে তাকে এরকম অবস্থায় ফেলে রাখতে পারি। তাই সে ঠিক করলো, তার জীবনের লক্ষ্য হবে সেই অচেনা মানুষটার পরিবারকে খুঁজে বার করা, যেন তারা জানতে পারে লোকটি কোথায় আছে। তারপর সে শুরু করলো খোঁজ খবর নেওয়া। কিছু অনুসন্ধানের পর সে জানতে পারল সেই লোকটার এক আত্মীয় ইংল্যান্ডের অনেক দূরে এক প্রত্যন্ত অঞ্চলে থাকে। সে তার সব সঞ্চয় খরচ করে ফেলল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করলো, যত দূর সম্ভব গাড়ি, ট্রেন, নৌকা যা পাওয়া যায় তাই চেপে পৌঁছানোর চেষ্টা করলো। কিন্তু শেষ পর্যন্ত টাকাও শেষ, খাওয়ারও ফুরিয়ে গেল, তবু সে থামলো না। হেঁটে চলতেই লাগলো সেই আত্মীয়র বাড়ির দিকে। ধীরে ধীরে তার শরীর ভেঙে পড়ছিল, পা কাঁপছিল, কিন্তু তবুও সে থামেনি। অবশেষে এক সময় সম্পূর্ণ ক্লান্ত, না খেয়ে না ঘুমিয়ে একটা খোলা মাঠে এসে পড়ে। মাঝখানে একটা ভাঙা চোরা কাঠের ঘর, সেই শেড। আর ঠিক সেইখানেই সে ভাবছিল, হয়তো এখানেই আমার মৃত্যু হবে, এবং অচেতন হয়ে পড়ে। এই পর্যন্ত বলে
মহিলা থেমে গেলেন। মেরি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছেন। এই গল্পটা শুনে মেরির মাথায় কিছুই ঢুকছে না। এগুলো তুমি আমায় বলছো কেন? তুমি এখানে কেন? তখন সেই মহিলা হঠাৎ হাসতে শুরু করে, একটা খুশিতে ভরা পাগলাটে হাসি, থামছেই না। মেরি অবাক। তারপর মহিলা বলে উঠল, তুমি বুঝতে পারছো না মেরি? ঠিক সেই মুহূর্তে মেরি শুনতে পারল পদশব্দ, কারো হাঁটার আওয়াজ। সে ঘুরে তাকালো, একজন পুরুষ ঘরে ঢুকছে। মেরির চোখ বড় বড় হয়ে গেল। সে তো তার স্বামী। 2 বছর আগে যে মানুষটাকে সে মৃত ভেবে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছিল, নাকি সে এক দুর্ঘটনায় মারা গেছে বলে সবাই ভেবেছিল, সেই এখন দরজার সামনে দাঁড়িয়ে আছে, জীবিত। আসলে সে দুর্ঘটনায় সে মারা যায়নি, জাহাজডুবিতে বেঁচে গিয়েছিল, কিন্তু দ্বীপে আটকে পড়ে মানুষভাবে ভেঙে পড়েছিল। পরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, আর সেখানে তাকে ভুলে গিয়েছিল সবাই। আর যেই মহিলাকে মেরি স্বপ্নে দেখেছিল, সেই মহিলাই ছিল তার স্বামীকে বাঁচানো নারী, যে মেরির স্বামীর পরিবারের খোঁজে রওনা দিয়েছিলেন, কিন্তু পথে প্রায় মরেই যাচ্ছিলেন যদি না মেরি সেদিন অদ্ভুত স্বপ্নটা দেখত এবং রাতে ঘুম ভেঙে সেই শেডে যেত। তাহলে সেই মহিলা কখনো খুঁজেই পেত না। তাহলে মেরির কখনো জানতেও পারতো না যে তার স্বামী এখনো বেঁচে আছে। সবকিছুই যেন ভাগ্যের এক অবিশ্বাস্য খেলা। পরে মেরি আর তার স্বামীর এই গল্প ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায়। সংবাদপত্র, পত্রিকা, সবাই অবাক হয়ে লিখতে থাকে এই অবিশ্বাস্য মিল এবং এই অদ্ভুত স্বপ্ন, এই অসম্ভব পূর্ণ মিলনের গল্প। কিন্তু যত গবেষণা, যত বিশ্লেষণই হোক, কেউ আজও ব্যাখ্যা করতে পারেনি কিভাবে এতগুলো কাকতালীয় ঘটনা, এক নারীর স্বপ্ন আর ভাগ্য, সব মিলেমিশে তাদের আবার এক করে দিল। কখনো কখনো জীবনের সব থেকে অবিশ্বাস্য উত্তর লুকিয়ে থাকে এক স্বপ্নের ভেতর। যে স্বপ্ন আমরা কেবল কাকতালীয় ভাবি, সেটা হয়তো কোনো অলৌকিক সত্যের ইঙ্গিত। মেরি আর তার স্বামীর গল্পটা হয়তো সময়ের এক অদ্ভুত খেলা, অথবা ভাগ্যের হাতে লেখা এক নিখুঁত অলৌকিকতা।